সংকটের মধ্যেও নতুন অর্থবছর থেকে আংশিক বাস্তবায়ন হচ্ছে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল। প্রথম ধাপে শুধু মূল বেতন বাড়ানো হচ্ছে 50%। এজন্য বাজেটে বাড়তি বরাদ্দ থাকছে অন্তত 30,000 কোটি টাকা। ফলে কেবল বেতন ভাতা বাবদ সরকারের ব্যয় ছাড়াতে পারে 1,15,000 কোটি। অন্যদিকে পে স্কেলের পূর্ণ বাস্তবায়নে সময় নেওয়া হচ্ছে 3 বছর। রুহুল আমিন জানাচ্ছেন বিস্তারিত। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়াতে সাবেক সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে নবম পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। দীর্ঘ পর্যালোচনার পর বিভিন্ন গ্রেডে প্রায় দ্বিগুণ বেতন বাড়ানোর সুপারিশ করে কমিশন, যেখানে সর্বনিম্ন মূল বেতন 8,500 থেকে বাড়িয়ে 20 এবং সর্বোচ্চ গ্রেডে 78,000 থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব চূড়ান্ত করা হয়, যা বাস্তবায়নে চাপ এসেছে বর্তমান সরকারের ঘাড়ে। এরই মধ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে সেই সুপারিশ পর্যালোচনা শেষ করেছে তারেক রহমানের সরকার। তবে বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক টানাপোড়েন। সুপারিশে কাটছাট না করলেও সময় নেওয়া হচ্ছে পূর্ণ বাস্তবায়নে। এত জুসি করেছে যে গত যে স্কেলটা ছিল 15 সালের, তার থেকে আপনার হচ্ছে সর্বক্ষেত্রে 100%-এর বেশি বাড়িয়েছে। এইরকম একটা 100%-এর বেশি বাড়িয়েছে, সেখানে যদি এখন 1 টাকাও কমায় তাহলে সব জনগণ বলবে কি, মানে সরকারি কর্মচারী বলবে কি, আহারে ডক্টর ইউনূস কত ভালো আমাদের জন্য করেছিলেন। এখন এমন বিপদের মধ্যে পড়েছে সরকার যেটা কমানোর উপায় নেই। কমালেই বলবে যে ডক্টর ইউনূস ভালো ছিল। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থ বছরের সব গ্রেডেই মূল বেতন বাড়বে সুপারিশের 50%, বাকিটা পরের অর্থ বছরে। আর 2028-29 অর্থ বছরে যুক্ত হবে ভাতা ও অন্যান্য সুবিধা। অর্থাৎ কমিশনের রিপোর্ট অনুযায়ী পূর্ণ সুবিধা পেতে অপেক্ষা করতে হচ্ছে 2 বছর। যদিও এই সুপারিশকে বৈষম্যমূলক মনে করছেন নিম্ন গ্রেডের কর্মচারীরা। এই যে আমি ইতিবাচক প্রণোদনা দিচ্ছি, বেতন ভাতা বৃদ্ধি হবে, তার পাশাপাশি আমি যখন অনিয়ম করব, দুর্নীতি করব এবং নিয়মের লঙ্ঘন করব, তখন আমাকে জবাবদিহিতা আনতে হবে। এই বিষয়টাকে সামঞ্জস্যপূর্ণভাবে, মানে একটা হাতিয়ারের 2টা ধারা, এটাকে একসাথে করে এটাকে করতে হবে। কিন্তু এই কাজটা আমাদের দেশে কখনো হয় না। শুধুমাত্র বেতন ভাতা বৃদ্ধি হয়, কিন্তু পজিটিভ ইনসেন্টিভটা হয়, নেগেটিভ ইনসেন্টিভটা হয় না। নতুন পে স্কেল বাস্তবায়ন করতে গিয়ে বেড়ে যাচ্ছে সরকারের পরিচালন ব্যয়। ফলে আসছে অর্থ বছরে বেতন ভাতা খাতে অতিরিক্ত বরাদ্দ দিতে হবে অন্তত 30,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে যেখানে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাবদ রাখা হয়েছে 84,000 কোটি টাকার উপরে। গত 17 বছরের যে অপকর্মগুলো হয়েছে এবং এখনো যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা সবাইকে এখন নিজের দলের দিকে টানি। যখনই অনুগত থাকে তখন লোকজন মনে করে যে আমি যা করে ধরাকে সরা জ্ঞান মনে করে। অতএব যেটা আপনি আশা করতেছেন যে সরকারি কর্মচারীরা এই বেতন ভাতা, এরকম প্রচুর বেতন ভাতা পাওয়ার পরে তাদের ভেতরে আপনার হচ্ছে একটা মাঙ্গলিক চিন্তা ভাবনা আসবে, ওটা আসবে না। ওটা যা আছে তাই থাকবে। জাকির কমিশনের রিপোর্ট পূর্ণ বাস্তবায়নে বাড়তি ব্যয় হবে 1,06,000 কোটি টাকা। রুহুল আমিন, 71, ঢাকা। তৈরি পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের উপর অতি নির্ভরতাই দেশটির সাথে অসম চুক্তি করাতে বাধ্য করেছে, যা নিয়ে এখন সমালোচনা করছেন খোদ শিল্প মালিকরা। কেননা এর মাধ্যমে কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণের বৈধতা দেওয়া হয়েছে দেশটিকে। এমন প্রেক্ষাপটকে উভয় সংকট বলে মনে করছেন বিশ্লেষকরা। বলছেন, আলোচনার মাধ্যমে এই চুক্তিতে সমতা নিশ্চিত করতে হবে নতুন সরকারকে। রাকিব হোসেনের রিপোর্ট। পোশাক রপ্তানিতে প্রায় 5 ভাগের 1 ভাগ যুক্তরাষ্ট্র নির্ভর। সবশেষ অর্থবছরে যেখানে যায় $8 বিলিয়ন পণ্য। মূলত এই আয়কে একরকম ফাঁদে পরিণত করে ট্রাম্প প্রশাসন, যা থেকেই শুরু ট্যারিফ পাল্টা ট্যারিফের আলোচনা। 32 পৃষ্ঠার এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে একরকম জিম্মি করে ফেলেছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটি। বিজিএমইএ সভাপতি বলছেন, নিজেদের দুর্বলতার কারণেই এড়ানো যায়নি অসম এই চুক্তি। ডেস্টিনেশন ডাইভার্সিফাইড হইতে হবে। ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, ইউএসএ আমরা টু মাচ ডিপেন্ডেন্ট। তো সেইটা যদি আমরা কখনো করতে পারি, তাহলে কিন্তু যে কোনো দেশ আপনার কাছে কোনো চুক্তি ধরেন অসামঞ্জস্যমূলক চুক্তি চাপিয়ে দিতে পারবে না। সো এটা লং টার্ম প্ল্যানিং নিতে হবে। ফর দ্য টাইম বিং আমাদেরকে
কন্টিনিউয়াস আলোচনা করতে হবে। তবে সামগ্রিকভাবে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের শর্তে সম্ভাবনা দেখছেন এমচিএম সভাপতি। জানান, অর্থনীতিকে চাঙ্গা করতে বড় ভূমিকা রাখতে পারে মার্কিন বিনিয়োগকারীরা। অনুদানের দিক থেকে কিন্তু যুক্তরাষ্ট্র আমাদের নাম্বার 1 বন্ধু। তো এখন তারা আমাদের সাথে চাচ্ছে, যেহেতু আমরাও এলডিসি গ্র্যাজুয়েশনে যাচ্ছি, তারা কিন্তু আমাদেরকে হেল্প করতে চাচ্ছে। বাংলাদেশ যদি সক্ষমতা তৈরি করে তাহলে কিন্তু যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট পাবো এবং আমরা যে কোনো কিছু যে কোনো দেশে এক্সপোর্ট করতে পারবো। এখন তো আমার এক্সপোর্ট বাস্কেটে কিছু নাই। বিশ্লেষকরা বলছেন, নিয়ন্ত্রণমূলক শর্তগুলো যৌক্তিক পর্যায়ে আনা গেলে এই চুক্তি থেকেও সুফল নিশ্চিত করা সম্ভব। এজন্য সংসদ, টিকফা প্ল্যাটফর্ম সহ সর্বত্র আলোচনা দরকার। সবটা মিলে একটা তো অনিশ্চয়তার একটা অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছে। সুতরাং আমাদের আলাপ আলোচনা করে যে জায়গাগুলোতে আমাদের কনসার্ন, আবার কিছু কিছু হয়তো পয়েন্ট আছে যেখানে নাকি আমাদের নিজস্ব কারণে এগুলো করতে হবে। আমাদের আইপিআর এর এনফোর্সমেন্ট শক্তিশালী করতে হবে, আমাদের লেবার যে অধিকার আছে, ট্রেড ইউনিয়ন অধিকার থেকে শুরু করে অন্যান্য এনভায়রনমেন্টাল, জেন্ডার, এগুলো তো আমাদের নিজেদের জন্যই আমাদের করা উচিত। এবং এটা করলে কেবল মার্কিন বিনিয়োগ বা এআরটির প্রেক্ষিত থেকে না, সাধারণভাবেও আমাদের অর্থনীতির জন্য ওগুলোর ইতিবাচক প্রভাব পড়বে। আমেরিকা তো একটা সবচেয়ে বড় মার্কেট, মানে সিঙ্গল কান্ট্রি সবচেয়ে বড় মার্কেট। তো এই মার্কেটে আমাদের অ্যাক্সেসটা বজায় রাখা এবং এই এগ্রিমেন্টের মাধ্যমে যে কয়েকটা সুযোগ দেওয়া আছে, এই সুযোগগুলি নেওয়া আমার মনে হয় দরকার। বর্তমানে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে সবার মতো 10% রেসিপ্রোকাল ট্যারিফ গুনতে হচ্ছে বাংলাদেশকে। রেহাই মিলেছে দেশটির বাণিজ্য আইনের 301 ধারা থেকেও। রাকিব হোসেন, 71, ঢাকা। সরকারি মালিকানায় আর কোনো বস্ত্রকল পরিচালিত হবে না বলে জানিয়েছেন পাট, বস্ত্র ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে টেকসই উত্তরণ বিষয়ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন, বিটিএম এর সদস্য কারখানাগুলোকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করা হবে, যাতে চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি সরবরাহ করা যায়। এ সময় নতুন ইঞ্জিনিয়ারদের বেতন কাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষার্থীরা। বলেন, কম বেতনের কারণে আগ্রহ কমছে। বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, সরকারি মিলের কারণে বদনাম হচ্ছে বেসরকারি মিলগুলোর। জানান, উচ্চমান সম্পন্ন পণ্য রপ্তানি বাড়াতে উন্নত প্রযুক্তি আমদানির পাশাপাশি উৎপাদন ব্যয় কমাতে উদ্যোগী হতে হবে সরকারকে। টেক্সটাইল ছাত্রদের সাস্টেইনেবিলিটি কিভাবে আসবে? সাস্টেইনেবিলিটির একটা প্রথম শর্ত হলো এই ইন্ডাস্ট্রিকে সাস্টেইনেবল করা। যদি ইন্ডাস্ট্রি ডিক্লাইনিং অর্ডারে থাকে তো চাকরি কিভাবে সাস্টেইনেবল হবে? সরকারের প্রথম 3 মাসেও আস্থা ফেরেনি বিনিয়োগকারীদের। ব্যবসা বাণিজ্যে এখনও বিরাজ করছে স্থবিরতা। পিপিআরসি আয়োজিত অনলাইন সভায় এমন মন্তব্য করেছেন বিকেএমএর সাবেক সভাপতি ফজলুল হক। বলেন, বাজেট নিয়েও বাড়তি দুশ্চিন্তায় আছেন ব্যবসায়ীরা। এ সময় পিপিআরসি চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক সংকট এখনও কাটেনি, উল্টো প্রতিনিয়ত দেনা বাড়ছে সরকারের। বাড়তি দুশ্চিন্তা যোগ করছে বেকারত্বের হার। বিএনপি সরকার ভুল সময়ে দায়িত্ব নিয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা। সেই রকম কোনো বিনিয়োগের ইনকামিং ফ্লো কিন্তু আমরা আইদার লোকালি অর ফরেন কোনোটাই দেখছি। এবং ব্যাংকিং সেক্টর অনেক বিপর্যয়ের মধ্যে আছে। বেকারত্ব আকাশ ছোঁয়ার মতো অবস্থা। দর্শক, এবারে বাজার পরিস্থিতির খবর জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি? সার্বিক বিষয় খবরাখবর জানাবেন আমাদের। ফারজানা, ঈদের বাকি আছে 4 দিন। মশলার বাজারে আমরা দেখছিলাম যে মশলার বাজার কিন্তু অনেকটা স্থিতিশীল রয়েছে আগের বাড়তি দামে, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে বিশেষ করে এই গেল 2-3 সপ্তাহে কিছু মশলা জাতীয় কিছু পণ্যের দাম, বিশেষ করে কোরবানি ঈদ সামনে, কোরবানি ঈদকে ঘিরে আদার চাহিদা বেড়ে যায়। আমরা দেখেছি গেল 1 সপ্তাহের ব্যবধানে আদার কেজি প্রায় 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে গেছে, যেটি গেল সপ্তাহে 180 থেকে 70 টাকা বিক্রি হতো, সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা। এছাড়া পোলাওয়ের চালের একটা চাহিদা থাকে বাজারকে কেন্দ্র করে, সেই পোলাওয়ের চালের দামও কিন্তু আমরা দেখেছি গেল সময়ে কিন্তু কয়েক দফায় বেড়েছে, যেটি খুচরা আগে আমরা 120 থেকে 30 টাকায় পাওয়া যেত, সেটি কিন্তু এখন বাড়তে সেটি এখন পর্যন্ত 160 টাকা পর্যন্ত ছাড়িয়েছে। এছাড়া চিনির দাম আমরা গেল 15 দিনে কিন্তু দেখেছি 2 দফায় বেড়েছে, যেটি 100 টাকা ছিল, যেটি গেল সপ্তাহে বেড়ে সেটি 105 টাকা হয়েছে, এখন সেটি বেড়ে 110 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া
মশলার দাম কিন্তু আগের যে বাড়তি দাম ছিল সেই মশলার দাম বাড়তি দামের, তবে নিত্যপণ্যের অন্য সবজি বা নিত্যপণ্যের যে আগের যে বাড়তি দাম ছিল সেটি কিন্তু এখনো রয়েছে। বিশেষ করে পেঁপের দামের ক্ষেত্রে আমরা দেখেছি যে পেঁপে 50 থেকে 60 টাকা ছিল, সেটি কিন্তু 80 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে। গ্রীষ্মের সবজি এখন বাজারে সরবরাহ কিন্তু স্বাভাবিক, কিন্তু সেই তুলনায় কিন্তু এখনো দাম কিন্তু মানুষের হাতের নাগালে আসে না। এখনো পর্যন্ত মানুষের প্রতিটি সবজি কিনতে হচ্ছে প্রায় 100 টাকা, বিশেষ করে ধুন্দুল, ঝিঙে, পটল থেকে শুরু করে এসব কিন্তু 70 থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সবকিছু মিলে যে বাজারে যে সাধারণ মানুষের যে স্বস্তি, সেই স্বস্তির জায়গা কিন্তু এখনো নেই। ঈদকে সামনে রেখে আবার নতুন করে যে আদা সহ আদা, চিনি, ধন্যবাদ মেজবা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মেজবা হাসান। দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। ভরিতে 2158 টাকা কমে আজ থেকে 22 ক্যারেট বিক্রি হচ্ছে 2,35,963 টাকায়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কিছুটা কমায় এ সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের স্বর্ণের দাম 2,25,232 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির 1 ভরি রূপার দাম 3,341 টাকা নির্ধারণ করে দেয় বাজুস। গাজার পুনর্গঠনের উদ্দেশ্যে তৈরি করা হয় বোর্ড অব পিস। প্রতিশ্রুতি ছিল $70 বিলিয়ন তহবিল সংগ্রহের, কিন্তু বাস্তবে সংগ্রহ করা হয়েছে যার সিকি ভাগ। অবশ্য ফিলিস্তিন প্রেক্ষাপটে এমন ঘটনা নতুন নয়। বেশ কয়েক বছরের যুদ্ধে বিধ্বস্ত গাজার পুনর্গঠনে উদ্যোগ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গঠন করেন বোর্ড অফ পিস। উদ্দেশ্য $70 বিলিয়ন তহবিল সংগ্রহ, যেখানে সাড়া দেয় 27টি দেশ। প্রতিশ্রুতি দেয় মোটা অঙ্কের আর্থিক অনুদানের, কিন্তু সম্প্রতি প্রতিশ্রুত অর্থ ও প্রকৃত ব্যয়ে দেখা দিয়েছে বড় ব্যবধান। ফলে ভয়াবহ তহবিল সংকটে পড়তে যাচ্ছে সংস্থাটি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্বীকৃত বোর্ডটিতে প্রতিশ্রুতি এসেছে মাত্র $17 বিলিয়ন, যার 10 বিলিয়নই দেওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্র। বাকি 7 বিলিয়ন দিতে চায় সৌদি আরব, কাতারের মতো 9টি দেশ। তবে এখন পর্যন্ত জমা পড়েছে প্রতিশ্রুতির সামান্য অর্থ, যার বড় অংশই সংযুক্ত আরব আমিরাতের। গাজার নতুন পুলিশ বাহিনী গঠনে $1 বিলিয়ন দেয় মধ্যপ্রাচ্যের দেশটি। মূলত বোর্ডের বিতর্কিত ধারার কারণে অর্থ ছাড়ে অনীহা প্রকাশ করে আরব ও ইউরোপীয় দাতারা, যেখানে বলা হয় 3 বছরের মেয়াদ এড়িয়ে $1 বিলিয়ন অনুদানের বিনিময়ে বোর্ডের স্থায়ী আসন নিশ্চিত করতে পারবে যে কোনো দেশ, যাকে অনৈতিক চাঁদাবাজি বলছেন বিশ্লেষকরা। ফিলিস্তিন প্রেক্ষাপটে প্রতিশ্রুতি এবং প্রকৃত অর্থ দেওয়ার ব্যবধান নতুন কিছু নয়। এই যেমন 1993 সালের অসলো চুক্তির পর আন্তর্জাতিক সম্প্রদায় তার প্রতিশ্রুতির মাত্র 70% পূরণ করেছিল। এছাড়া 2014 সালের কায়রো সম্মেলনে প্রতিশ্রুত $2.7 বিলিয়ন মাত্র 46% বিতরণ হয় 3 বছরে। দাতাদের অনীহা ছাড়াও পিস অফ বোর্ডে রয়েছে রাজনৈতিক ও কাঠামোগত ত্রুটি। বিশ্লেষকদের মতে বর্তমান বাস্তবতায় এই অর্থ পুনর্গঠন প্রায় অসম্ভব। বিপরীতে গাজায় যুদ্ধবিরতির কথা বলে প্রতিনিয়তই তা লঙ্ঘন করে চলেছে ইসরায়েলি সেনারা। নুজহাত রহনুমা, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথেই থাকুন।